হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট সায়েন্স পড়াশোনা। আজ আমি ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারের পার্ট 2-এর ক্লাস নিয়ে এসেছি। পার্ট 1-এর যে ক্লাসটা ছিল সেই ক্লাসের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো আজকের যে টপিকগুলো আমি এই ক্লাসে কভার করব সেগুলো একটু তোমরা দেখো। প্রথমেই আমি আজকের ক্লাসে যেটা কভার করব সেটা হচ্ছে সাইফন। সাইফনের শর্ত, কার্যনীতি ও ব্যবহার সব কটাই আমি বোঝাবো। এছাড়াও রয়েছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এই দুটো টপিক রয়েছে আজকের ক্লাসে। তো সাইফনটা খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমেই এই সাইফন কি এটা বুঝবো। তো সাইফন হচ্ছে এক ধরনের ব্যবস্থা বা একটা প্রক্রিয়া বলা যেতে পারে। তো এই সাইফন জিনিসটা কি এটা বোঝার আগে আমি তোমাদের একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা বলবো, যেটা তোমরা চাইলে বাড়িতেও করতে পারবে। খুব ইন্টারেস্টিং একটা পরীক্ষা। তো তার বলবো, প্রথমে তোমরা এই যে নিচে যে ছবিটা রয়েছে, এই যে এইটা, তো এইটা তোমরা প্রত্যেকে ভালোভাবে নোটিস করবে, ঠিক আছে? তো দেখো এখানে দুটো পাত্র রয়েছে, একটা হচ্ছে পি পাত্র, একটা রয়েছে কিউ পাত্র, ঠিক আছে? তো দেখো একটা পাত্র একটু উঁচুতে রয়েছে আর একটা রয়েছে একটু নিচুতে, তাই নয় কি? তো পি পাত্রটা একটু উঁচুতে এবং কিউ পাত্রটা একটু নিচে রয়েছে। এইবার বলছি আমি এক্সপেরিমেন্টটা। তো ধরো এই পাত্র দুটোকে তুমি বালতি হিসাবে ট্রিট করো, বা তোমার বাড়িতে যদি বালতি থাকে কোনো সেটাও হবে। তো একটা বালতিতে ধরো তুমি একটু উঁচু জায়গায় বসালে, মানে একটা চেয়ারের ওপর বসালে বা একটা টুলের ওপর বসালে, এবং আর একটা বালতি যেটাকে তুমি নিচে বসালে। এবার যে বালতিটা মানে যেটা উঁচু জায়গায় রয়েছে, ধরো এখানে যে বালতিটা রয়েছে পি পাত্রটা, তার মধ্যে তুমি ধরো জল নিয়েছো, তো জল দ্বারা ভর্তি করলে সে পাত্রটা, এবং সেই পাত্র থেকে তুমি জলটা ট্রান্সফার করতে চাইছো এই যে নিচে যে পাত্রটা বসানো রয়েছে কিউ পাত্র, সেটার মধ্যে, মানে সেই বালতিটার মধ্যে তুমি ট্রান্সফার করতে চাইছো। তাহলে সেই পাত্রটা মানে কিউ পাত্রটা কিন্তু তোমায় খালি নিতে হবে। এবং এই যে উঁচুতে যে পাত্রটা বা বালতিটা তুমি বসালে সেটা জলপূর্ণ অবস্থায় রাখতে হবে। এইটুকু ক্লিয়ার? এরপরে তোমাদের আর একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে একটা এইরকম পাইপ, রাবারের নল, ঠিক আছে? ইউ আকৃতি বিশিষ্ট রাবারের নল, বা এখানে যেমনভাবে রাখা রয়েছে, ঠিক আছে, সেরকম। তো এই নলটা কি করবে, এই নলটাও কিন্তু তুমি ওই জল দ্বারা পূর্ণ করবে, ঠিক আছে? জল দ্বারা পূর্ণ করার পর কি করবে, দুই প্রান্ত, এই যে নলটা রয়েছে এই নলের দুই প্রান্ত আঙুল দিয়ে চেপে ধরবে। চেপে ধরে একটা প্রান্ত এই যে উঁচু স্থান রয়েছে এই উঁচু স্থানে বসিয়ে দিলে, এবং অপর প্রান্তটা ওই নিচের যে পাত্রটায় তুমি জল ট্রান্সফার করতে চাইছো মানে কিউ পাত্র, সেটার মধ্যে দিয়ে দিলে। এরপরে তুমি দেখতে পাবে একটা ম্যাজিক। কি হবে না, এই যে পি পাত্রটা বা পি বালতিটা ছিল, এখান থেকে জল কিন্তু নামতে থাকবে কোথায় না, কিউ পাত্রের দিকে, ঠিক আছে? এখানে দেখো অ্যারোর মাধ্যমে দেখানো রয়েছে। তো এই পি পাত্র থেকে জল কিন্তু ট্রান্সফার হয়ে যাবে কিউ পাত্রতে। তো এই পরীক্ষাটা তোমরা সবাই বাড়িতে করতে পারবে। তো এখানে আরেকটা জিনিস হবে, এবং কতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে, এটা কি সম্পূর্ণ হয়ে যাবে, সেই জিনিসগুলোই আমরা পরবর্তীতে জানবো। মানে সাইফনের যে শর্ত রয়েছে, তারপরে সাইফনের যে কার্যনীতি, সেগুলোই আমরা আলোচনা করব। তো এবার মানে সাইফন কি জিনিসটা সেটা একটু পড়ে নিই। দেখো, তো সাইফন হলো এমন একটা ব্যবস্থা, এটা এক ধরনের ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় স্থানান্তরিত করা হয়। মানে উঁচু জায়গায়
রাখা কোনো একটা পাত্র যার মধ্যে একটা তরল থাকছে, তো সেখান থেকে নিচু জায়গায় রাখা কোনো একটা পাত্রর মধ্যে সেই তরলকে ট্রান্সফার করার জন্য যে ব্যবস্থা সেটাই হচ্ছে সাইফন। এবং এখানে যেটা লাগছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপকে কিন্তু কাজে লাগানো হচ্ছে। এইটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে নোটিস করবে। তাহলে সাইফন কি এটুকু আশা করি বোঝা গেছে। বেশ, এরপর নেক্সট পয়েন্টে যাই। নেক্সট রয়েছে যে সাইফন ক্রিয়ার শর্ত, মানে সাইফন ক্রিয়াটা কখন করবে, তো তার কিছু শর্ত রয়েছে, তো সেগুলোই জানবো। তো সেটা জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাইফনের ক্ষেত্রে যে সাইফনে যে নলটা ব্যবহার করা হয়, এই যে আগের আমি বললাম এই যে নলটা, তো সাইফনের ক্ষেত্রে এই নলটা কেমন হওয়া উচিত? নলটা হচ্ছে দুই মুখ খোলা হবে এবং অসম বাহু বিশিষ্ট হয়, আর রবার বা প্লাস্টিকের তৈরি ইউ আকৃতি বিশিষ্ট নল। ঠিক আছে, কি ইউ শেপড নল, ইউ শেপড নল হয়। ঠিক আছে, এটা। এরপরে তাহলে চলে আসি সাইফনের ক্রিয়ার যে শর্ত সেটাই। এই যে রয়েছে সাইফন ক্রিয়ার শর্তগুলো কি কি, তো দুটো শর্ত এখানে রয়েছে। প্রথম রয়েছে 1 নাম্বার, যেটা বলছে যে পাত্র, মানে আগেরটাই যে দেখলাম আগের ছবিটার ক্ষেত্রে পি পাত্র আর কিউ পাত্র ছিল, তো পি পাত্র জলপূর্ণ ছিল, যেটা থেকে জল ট্রান্সফার করা হচ্ছিল কিসে না কিউ পাত্রে। তো এইবার এখানে আসি, তো কি বলছে যে পাত্র মানে পি থেকে তরলকে স্থানান্তরিত করতে হবে তাকে অপেক্ষাকৃত উঁচু স্থানে রাখতে হবে, অবশ্যই সেটা আমি বলেই দিলাম। এবং যে পাত্রে কিউ তরল, মানে ওই যে কিউ পাত্রে যে তরলটা রয়েছে সেই তরলটা স্থানান্তরিত করতে হবে তাকে অপেক্ষাকৃত নিচু স্থানে রাখতে হবে। মানে বিষয়টা হচ্ছে এই রকম যে এই যে এই পাত্রটা পি পাত্রটা এটা তো একটা তরল দ্বারা পূর্ণ ছিল, তো এই তরলকে এই যে কিউ পাত্রে নিয়ে যেতে হবে। তো যে পাত্রে তরল দ্বারা পূর্ণ ছিল সেটাকে উঁচু স্থানে, এবং যে পাত্রে ট্রান্সফার করা হবে মানে কিউ পাত্রটাকে সেটাকে নিচু স্থানে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরলকে, মানে সেই তরলে যে তরলকে স্থানান্তরিত করতে হবে উঁচু যে পাত্রটা থেকে নিচু স্থানে রাখা পাত্রটায়, তো সেই তরলে নলটাকে পূর্ণ করতে হবে। আগেই বলে দিলাম যদি আমি জল ট্রান্সফার করি তো জল দ্বারা নলটাকে আমার পূর্ণ করে দিতে হবে। এই অবস্থায় নলটির ছোট বাহুকে উঁচু স্থানে, এইটা খুব একটা ভাইটাল পয়েন্ট, যে এই যে ছোট বাহুটা, এই বাহুটা ছোট, তো এইটাকে দেখো উঁচু স্থানে রাখা হয়েছে, উঁচু স্থানে। আর যেটা বড় বাহু, এই বড় বাহুটাকে নিচু স্থানে যে পাত্রটা রাখা হয়েছে সেটার মধ্যে দেওয়া হবে। তো এখানে সেটাই বলছে, দেখো যে এই অবস্থায় নলটির ছোট বাহুকে উঁচু স্থানে রাখা তরলপূর্ণ পাত্রে তরলের মধ্যে ও বড় বাহুকে যে পাত্রে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই পাত্রে রাখা হলে দেখা যাবে নলের মধ্যে দিয়ে তরলের প্রবাহ শুরু হয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দুটো জিনিস আমাদের, মানে দুটো শর্ত রয়েছে। তাহলে একটা শর্ত কি, যে পাত্রে তরল ভর্তি থাকছে তো সেটাকে উঁচু জায়গায় রাখতে হবে, এবং যে পাত্রে তরলটা স্থানান্তরিত করা হচ্ছে বা ট্রান্সফার করা হচ্ছে সেটাকে নিচু স্থানে রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে তরলকে স্থানান্তরিত করতে হবে, মানে যেটা মানে তরল পূর্ণ রয়েছে সেটাই ওই নলের ছোট বাহুটা থাকবে, এবং বড় বাহুটা থাকবে কার মধ্যে না যে পাত্রে তরলটা স্থানান্তরিত করা হচ্ছে হবে, তাই তো? তো সেটার মধ্যে বড় বাহুকে রাখতে হবে, তবে কিন্তু নলের মধ্যে দিয়ে
তরলের প্রবাহ শুরু হয়ে যাবে। তো এই এক্সপেরিমেন্টটা তোমরা কিন্তু বাড়িতেও করতে পারবে। দুটো বালতি নেবে, একটা এরকম রাবারের নল নেবে, তো যেরকম আমি প্রসিডিওর বললাম করতে পারবে, দেখবে অনেক সুন্দর বিষয়টা। তো এইটা হচ্ছে সাইফন কিয়ার শর্ত, ঠিক আছে? বেশ, এরপরে আমরা দেখব সাইফনের কার্যনীতি, মানে সাইফনটা কিভাবে ক্রিয়া করে সেই জিনিসটা দেখব। এবার দেখো এখানে একটা জিনিস রয়েছে যে একটা ছবি রয়েছে পাশে, তো ছবিটা আগে আমি বুঝিয়ে দিই। এখানে রয়েছে একটা এ পাত্র, এই পাত্রটা রয়েছে, সরি এ না, এটা পি পাত্র, এটা কিউ পাত্র, ঠিক আছে? এবং এই পি পাত্রের একটা বিন্দু হচ্ছে এই এ বিন্দু, আর এই যে কিউ পাত্রের একটা বিন্দু হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে? তো এই দুটো বিন্দু দুরকম, আমি একটু ক্লোজ করে যদি দেখাই ছবিটা, দেখুন। তো এই যে তাহলে এটা হচ্ছে এ বিন্দু, মানে পি তরলের ক্ষেত্রে একটা এ বিন্দু রয়েছে, আর কিউ এর ক্ষেত্রে রয়েছে ডি বিন্দু, তাই তো? এইবার দেখো, এবার এই যে আরো দুটো বিন্দু রয়েছে এখানে নলের ক্ষেত্রে, এই প্রান্তের যে বিন্দুটা রয়েছে, এই যে এটা বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু, এবং এই বি আর সি বিন্দু দুটো দেখো একদম আনুভূমিক রেখায় রয়েছে, মানে সমান্তরালে রয়েছে, তাই তো? এবার আরেকটা জিনিস এখানে নোটিস করতে হবে, সেটা হচ্ছে এই যে উচ্চতা, এই যে ডি আর সি বিন্দুর মধ্যে উচ্চতাটা, আর এখানে এ আর বি বিন্দুর মধ্যে যে উচ্চতাটা, সেটা কত? এ আর বি এর মধ্যে উচ্চতা দেখো এখানে দেখানো রয়েছে যে h1, আর এখানে যে রয়েছে সি এবং ডি এর মধ্যে উচ্চতা সেটা রয়েছে h2, ঠিক আছে? তো এই ছবিটুকু মোটামুটি বোঝা গেল। এরপরে আমরা আসবো যে এর কার্যনীতিটা কিভাবে কি হয়, তো সেটাই দেখব। দেখো যে এই পি আর কিউ যে পাত্র দুটো রয়েছে, তো এই পাত্র দুটোর দুটো বিন্দু রয়েছে এ আর বি, এই এ আর ডি রয়েছে, এই যে আমি মার্ক করে দিয়েছি পিঙ্ক ডট দিয়ে, এ আর ডি রয়েছে, তাই তো? আর এই যে বি আর সি, এই দুটো বিন্দু কিন্তু আনুভূমিক রেখার উপর অবস্থান করছে। এবার দেখো এই যে এ বিন্দু, এইটা এ বিন্দু, আর ডি বিন্দুতে, এই যে ডি বিন্দু, এই দুটো বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে যে এদের চাপটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সমান, মানে বলতে পারি যে P0। P0কে তো বায়ুমণ্ডলীয় চাপ ধরা হয়, P0 হচ্ছে এদের বায়ুমণ্ডলীয় চাপ। কার কার ক্ষেত্রে? এটা হচ্ছে এ ও ডি বিন্দুর ক্ষেত্রে, এদের দুজনারই চাপ হচ্ছে P0। এবার দেখো এখানে লেখাই আছে এ ও ডি বিন্দুতে চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ধরি, এখানে ধরে নেওয়া হয়েছে এ আর বি এদের মধ্যে যে উচ্চতাটা রয়েছে সেই উচ্চতাটা কত? h1, আর ডি আর সি বা সি আর ডি এর মধ্যে, এই যে সি আর ডি এর মধ্যে যে উচ্চতা সেটা রয়েছে h2, আর তরলের ঘনত্ব ধরে নেওয়া হয়েছে রো, বা তোমরা ডিও ধরতে পারো, কোনো একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। এবং বায়ুমণ্ডলের চাপ P0, যেটা আমি এখন বললাম। এবার এই বি বিন্দুতে, মানে এই বিন্দুটাই, এই বি বিন্দুতে যদি তরলের চাপ P1 হয়, যদি তরলের চাপ P1 হয়, তাহলে এই যে এ বিন্দুটা রয়েছে, এই যে পিঙ্ক ডট দেওয়া রয়েছে, তাহলে এ বিন্দুতে তাহলে চাপ কি হবে? এ বিন্দুতে চাপ হয়ে যাবে P1টা তো হবে, মানে বি বিন্দুতে যে চাপ সেটা হচ্ছে প্লাস h1 উচ্চতা বিশিষ্ট তরল স্তম্ভের যে চাপ সেটা। এবার দেখো এই যে এ বিন্দুতে চাপ কি? এ আর ডি বিন্দুতে একই চাপ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে P0, তাই তো? তো এই P0 পাওয়া যাচ্ছে, তাই দেখো P0 করে দেওয়া হয়েছে এখানে। P1 এর জন্য P1 থাকছে, P1 বিন্দুতে যে চাপ, P1 কার চাপ? না বি বিন্দুতে তরলের চাপ। আর এইটা কি হয়ে যাচ্ছে, এটা তোমরা একটু দেখো, এটা হচ্ছে h1 উচ্চতায় তরল স্তম্ভের
চাপ। আমরা আগের দিনই দেখে এসেছি যে তরলের কোনো একটা নির্দিষ্ট গভীরতায় সেখানে যখন চাপ বের করতে দেবে তাহলে চাপ সমান কি হয়, এইচ রো জি, যেখানে এইচ হচ্ছে উচ্চতা, রো বা ডি হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এটাই লেখা রয়েছে, H1টা হচ্ছে H1 উচ্চতা রয়েছে, আর রো আর জি। এবার সেম ভাবে দেখো, সি বিন্দুতে তরলের চাপ হচ্ছে P2 ধরে নেওয়া হয়েছে, P2, এবং এক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে সি বিন্দুতে তরলের চাপ হচ্ছে P2। এবার তাহলে দেখো ডি বিন্দুতে, এই বিন্দুটার ক্ষেত্রে এই ডি বিন্দুতে চাপ হয়ে যাচ্ছে P2 প্লাস H2 উচ্চতায় তরল স্তম্ভের চাপ। এবার দেখো এখানে কি হচ্ছে, ডি বিন্দুতেও চাপ কত, P0, এটা আমি বলেই দিয়েছিলাম যে এ ও ডি বিন্দুতে চাপ সমান, তাই P0 বসানো হয়েছে, P2 লেখা রয়েছে, আর H2 উচ্চতায় তরল স্তম্ভের চাপ। এখানে সেম ভাবে ওই ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, এবং এটার জন্য লেখা হচ্ছে H2 রো জি। রো মানে হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, ঠিক আছে। এবার দেখো তাহলে কি পেলাম এখান থেকে, তাহলে এই দুটো তো সমান হয়ে যাচ্ছে, এই যে P0, এই দুটো P0কে আমি সমান করতে পারি, এই যে দুটো এখানে দেখো দুটো সমান করে দেওয়া হয়েছে, P1 প্লাস H1 রো জি সমান P2 প্লাস H2 রো জি। তাহলে এখান থেকে P1 মাইনাস P2 করলে পাওয়া যাচ্ছে এইটা, যে H2 মাইনাস H1 রো জি। তো দেখো এইটা খুব ভালো করে তোমরা নোটিস করবে। তো আমরা কি পেলাম, যে P1 মাইনাস P2 ইকুয়ালস টু H2 মাইনাস H1 রো জি। তো এইটা থেকে আমরা কি বলতে পারি সেটা এবার বুঝবো। এবার তুমি এখান থেকে একটু দেখো তো, এটা আমি বলতে পারি কি, যে H2 এর মান H1 অপেক্ষা বেশি থাকবে। H2 এর মান, এই H2 এর মান যদি H1 অপেক্ষা বেশি থাকে তাহলে P1 এর মান P2 অপেক্ষা বেশি হবে। H2 যদি বড় হয় তাহলে কি হবে, P1 সবসময়, তাহলে এখানটা আমি লিখতে পারি H2 যদি H1 এর থেকে বড় হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে হয়ে যাবে P1, এটা মুছে দিই আমি, তাহলে P1 এটা কিন্তু P2 এর থেকে সর্বদা বড় হবে। এটা তোমরা ভালোভাবে জেনে রাখো, তাই তো হবে তো। অর্থাৎ তাহলে কি হয়ে যাবে, যে বি বিন্দুতে তরলের যে চাপটা সেটা সি বিন্দুতে তরলের চাপ অপেক্ষা বেশি হয়ে যাবে। বি বিন্দুতে মানে এই বিন্দুটায় যে তরলের চাপ সেটা এই সি বিন্দুর তুলনায় কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে, কারণ বি বিন্দুতে চাপ আমরা কি ধরেছিলাম P1, আর সি বিন্দুতে P2 কমে যাচ্ছে, P1 বেড়ে যাচ্ছে যখন H2 বেশি, মানে H2 যদি বেশি হয় এবং H1 কম হয়, তাই তো। তো এই ক্ষেত্রে কি হবে, যে তরল কিন্তু বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে প্রবাহিত হবে। মানে দেখো বি বিন্দুতে তরলের চাপ সি বিন্দুর থেকে বেড়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, তাহলে চাপ বেড়ে যাওয়া মানে তখন কিন্তু বি থেকে সি এর দিকে ওই তরলটা প্রবাহিত হতে থাকবে। এর ফলে কিন্তু জিনিসটা কি হচ্ছে, এই পি পাত্র থেকে, এই যে পি পাত্র থেকে এই কিউ পাত্রের দিকে কিন্তু ওই তরলটা পড়তে থাকে। এইটা হচ্ছে সাইফনের মানে কার্যনীতি বলা যায়। হ্যাঁ, এরপরে দেখো নেক্সট পেজে কি রয়েছে, নেক্সট পেজে এটাই বলা রয়েছে আরো ডিটেলসে, যে দেখো যতক্ষণ H2 এর মান H1 অপেক্ষা বেশি থাকবে ততক্ষণ P1 এর মান P2 অপেক্ষা বেশি থাকবে। তো এখানে আমি আবার লিখে দিচ্ছি, H2 যদি H1 এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, P1 এর মান P2 থেকে সর্বদা বেশি হবে, এবং P1 এর মান P2 থেকে বেশি হওয়া মানে কি, বি বিন্দুতে তরলের চাপ সি বিন্দুতে তরলের চাপের থেকে বেশি হবে, কারণ বি বিন্দুতে তরলের চাপ কি ছিল, বি বিন্দুতে তরলের চাপ ছিল P1, আর সি বিন্দুতে তরলের চাপ হচ্ছে P2।
তাই তো? তো এটাই বলেছে। নেক্সট বলছে যে ফলে তরল বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে প্রবাহিত হবে এবং নল বেয়ে কিউ পাত্রে পড়বে, মানে পি আর কিউ পাত্র ছিল, পি পাত্র থেকে কিউ পাত্রে জলটা পড়বে। বলছে বি বিন্দু থেকে তরল সরে গেলে ওই স্থানে আংশিক শূন্যতার সৃষ্টি হয় এবং বায়ুমণ্ডলের চাপ পাত্রের তরলকে আবার এ থেকে বি বিন্দুতে মানে তুলে পাঠাবে। ঠিক আছে, এরপরে দেখো বলছে এইভাবে নির্বিচ্ছিন্নভাবে পি থেকে কিউ পাত্রে প্রবাহ চলতে থাকবে। এবার এইটুকু তো ঠিক ছিল, লাস্ট লাইনটা প্রত্যেকে একটু দেখবে কি বলা রয়েছে, যে যখন দুই পাত্রের তরল তল অনুভূমিক রেখায় আসে, মানে H1 ইকুয়ালস টু H2 হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে H1 ইকুয়ালস টু H2 হয়ে যাবে এবং বি ও সি বিন্দুর চাপ সমান হয়ে যাবে, তখন কিন্তু তরল প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং সাইফনের ক্রিয়াও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইফন কতক্ষণ পর্যন্ত ক্রিয়া করবে? যতক্ষণ না পর্যন্ত এই H1 ইকুয়ালস টু H2 হয়ে যায়, তাই তো? H1 ইকুয়ালস টু যদি H2 হয়ে যায়, তখন বি আর সি বিন্দুর চাপও সমান হয়ে যাবে, তখন কিন্তু তরল প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং সাইফনের ক্রিয়াও বন্ধ হয়ে যাবে। তাহলে আমি যেটুকু করালাম আশা করি বুঝেছো প্রত্যেকে। তো এইটা খুব ভালোভাবে তোমরা পড়বে। এরপর নেক্সট আমরা যে টপিকে যাব, নেক্সট পয়েন্ট, যে সাইফনের ব্যবহারিক প্রয়োগ, এটাও এক্সামে খুব আসে, ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো দেখো এক নাম্বার পয়েন্ট কি বলছে, যে সাধারণভাবে বড় পাত্রকে না নাড়িয়ে তরল স্থানান্তরণের জন্য বড় ট্যাঙ্ক বা ড্রাম থেকে ডিজেল, পেট্রোল ইত্যাদি স্থানান্তরণের জন্য সাইফন ব্যবহার করা হয়। 2 নাম্বার হচ্ছে শৌচাগারে ফ্ল্যাশে সাইফন ব্যবহার করা হয়। এই দুটোই হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। তো এই দুটো ভালোভাবে তোমরা পড়বে, এটা কিন্তু এক্সামে কোশ্চেন আসে। নেক্সট টপিক, আজকের লাস্ট টপিক হচ্ছে তরলের সমুচ্চশীলতা ধর্ম। এটা কি? তরলের সমুচ্চশীলতা ধর্ম, এটা দেখার আগে তোমরা আগে এই ছবিটা নোটিস করবে। এখানে দেখো প্রথম যে 1 নাম্বার যে ছবিটা, এটা 1 নাম্বার ছবি, এটা 2 নাম্বার। ঠিক আছে, তো প্রথম যে ছবিটা রয়েছে সেখানে দেখো কি ঘটছে, যে এই যে একটা প্যাচ কল, ঠিক আছে, তো এটা আটকানো আছে এবং এই যদি এমনভাবে তরল ঢালা হলো যে এ বাহুতে এই এখান থেকে জল ঢালা হলো এবং এখানেও জল ঢালা হলো, যে লেয়ারটা কোথায় বেশি থাকবে, এই যে এ বিন্দুতে জলের লেয়ারটা ধরো বেশি থাকবে এবং বি বিন্দুতে, মানে বি নলের ক্ষেত্রে এই বি প্রান্তে এই লেয়ারটা কম থাকবে। এরকম একটা অবস্থা তৈরি করা হলো এবং যখন এই প্যাচ কলটা এটা আটকানো আছে, এবার এই প্যাচ কলটা খুলে দিলে এখান থেকে এই অবস্থাটার তৈরি হচ্ছে, মানে জলস্তর দেখো সমান হয়ে যাচ্ছে, মানে এ বাহু ও বি বাহুতে জলস্তরটা সমান হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা ঘটছে এটাই হচ্ছে তরলের সমুচ্চশীলতা ধর্ম। মানে সমুচ্চশীলতা ধর্ম বলা যেতে পারে যে সবসময় যে তরলের উপর স্তরটা যদি আনুভূমিক থাকতে চায়, মানে অনুভূমিক থাকতে চাইলে সেটাকে বলা হবে যে তরলের সমুচ্চশীলতা ধর্ম। তো দেখো কি বলা রয়েছে এখানে, বলছে পরস্পর সংযুক্ত পাত্রে স্থির তরলের উপরের তল সবসময় অনুভূমিক থাকতে চায়, একে তরলের সমুচ্চশীলতা ধর্ম বলা হয়, যেটা আমি বোঝালাম ছবিতে। এরপরে বলছে এই ধর্মের উপর নির্ভর করেই বাড়িতে জল সরবরাহ করা হয়। বাড়ির ওপরের ট্যাঙ্কে সঞ্চিত জল পাইপের মাধ্যমে অপেক্ষাকৃত নিচু স্থানে, অর্থাৎ বাথরুম, বেসিন, রান্নাঘরে সরবরাহ করা হচ্ছে। এগুলো কিন্তু সবই তরলের যে সমুচ্চশীলতা ধর্ম সেটার উপর ভিত্তি করে করা হয়। এছাড়াও এই ধর্মকে কাজে লাগিয়েই শহর বা গ্রামগঞ্জে জল সরবরাহ করা হয়। তো এর কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে এসে থাকে। তো তোমরা এটা পড়ে নেবে এবং অবশ্যই এটা পড়ার আগে এই ছবিটা অবশ্যই তোমরা দেখবে।
তো আজকের ক্লাসটা এটুকুই থাকলো। আর পার্ট 1 এর যে ক্লাসের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।